হ্যালো। তো শুরু করা যাক নাকি? যেমনটা কথা দিয়েছিলাম, ৬০ দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করে দেবো বাংলার। ৬০ দিন কেন, প্রথম ৩০ দিনই তো কমপ্লিট হবে। পরের ৩০ দিনে তো আর অন্য কিছুই হবে। তোদের বাংলা যে টেক্সট বুক রয়েছে তার প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে আদরণী। ওকে, এটা একটা গল্প। তো তারই প্রথম পর্বটা আমরা পড়বো। তো প্রথমে তোরা বস, তোদের আমি কীভাবে এই গল্পটা পড়াবো। ওকে, তো ফার্স্ট অফ অল দেখ, এখানে আমি একটা আদরণীর পাঠ পরিকল্পনা তৈরি করেছি, যেখানে তোদের আজকের ক্লাসটি কীভাবে হবে সেটা বলবো এবং নেক্সটের ক্লাসগুলো কীভাবে হবে সেটা একটু প্রথমে বলে নেব। একটু ওয়েট কর, তারপরে মেন ক্লাস শুরু হবে। ওকে, তো দেখ, আজকে প্রথমে আমরা এই যে আদরণী গল্পটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বড়, তোরা নিজেও জানিস। টেক্সট বুকে এটা 13 থেকে 14 পাতার একটা গল্প, তাই না? তো এর মোট সারসংক্ষেপ আজকে আমরা প্রথমে জানবো যে এই গল্পটার মধ্যে কী রয়েছে এমন। ওকে, সেটা সম্পূর্ণ তোদের একটা আইডিয়া হয়ে যাবে এই যখন ওই সারসংক্ষেপটা পড়াবো তখন। তারপর আমরা এই যে গল্পের মধ্যে যে সমস্ত চরিত্র রয়েছে, প্রায় 10টা চরিত্র রয়েছে, এই 10টা চরিত্র আমি তোদের বলবো এরা কারা এবং এদের ছবি তোদের ভিজুয়াল করাবো। ওকে, তাহলে তোদের পড়াটা পড়তে আরও সুবিধা হবে। তারপর আমরা এই যে প্রথম পরিচ্ছদটা পড়বো, অর্থাৎ এখানে অনেক কয়টা পরিচ্ছদ রয়েছে, আজকে একটাই পড়বো। এরপর থেকে ক্লাসে আমরা 2-3টা করে একবারে পড়বো। আজকে একটা, কারণ আগে সারসংক্ষেপ পড়বো, তারপরে চরিত্র পরিচিতি পড়বো, তাই। ওকে, তো টেক্সট বুকেরটা পড়বো আগে। টেক্সট বুকে কী দেওয়া রয়েছে সেটা সেটা তোরা নিজের বই থেকে দেখে নিতে পারবি। তারপরে আমরা এই প্রথম পরিচ্ছদের সারসংক্ষেপ এবং গভীর বিশ্লেষণ করব। এটাই কিন্তু মেন, বুঝলি? এটাই মেন, কারণ তোদের ভাই সত্যি কথা বলতে গেলে এটা এইচএস, দুটো পার্টে হচ্ছে, থার্ড সেম। এবার কিন্তু 11-12, মানে 11 না, এবার 12। ওকে, তো ভালোভাবে পড়তে হবে, এমসিকিউ বেস তো, পুরো খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ডিপ অ্যানালিসিস করতে লাগবে, ডিপভাবে পড়তে হবে, তাহলেই নোট বই কিনিস, সাজেশন কিনিস, 2-3 হাজার এমসিকিউ পড়িস, ওভাবে না পড়ে একটু বইটা ভালো করে পড়, এখান থেকে উত্তর করতে পারবি। দেখ, আজকের ক্লাসটা বুঝতে পারবি। ওকে, তো এটা পড়লাম 4 নম্বরে, গভীর বিশ্লেষণ করলাম। তারপরে এই পরিচ্ছদের মোটামুটি 20টা সেরা এমসিকিউ আমি নিয়ে এসেছি, যেটা তোরা প্র্যাকটিস করে নিবি। এর পাশাপাশি তো অন্যান্য এমসিকিউ তোদের পড়তেই হবে, তাই না? তো এইভাবে আমরা পড়বো। চল এবার আমরা শুরু করি আমাদের মেন পড়ানো। তো সেটা কি, আগে আমরা এর সারসংক্ষেপটা জানি। আচ্ছা শোন, একটা কাজ করি, আগে আমরা সারসংক্ষেপটা না পড়ে আমরা আগে চরিত্র পরিচিতিটা দেখে নিই, তাহলে তোদের এই সারসংক্ষেপটা পড়াতে আরও ভালো হবে। ওকে, এই জিনিসটা আমরা করি। তো চল আমরা চরিত্র পরিচিতিটা আগে পড়ে নিই। তো প্রথম দেখ কী রয়েছে, জয়রাম মুখোপাধ্যায় একজন চরিত্র এখানে রয়েছে, তার ছবিটা এইভাবে ভিজুয়াল কর। এটা কিন্তু রিয়েল না, এটা আমি মনে কর আমার মতন করে বানিয়েছি। তো ছবিগুলো ভাব এটাই আসল, ঠিক আছে? তো দেখ কী বলছে, গল্পের মূল চরিত্র ও প্রবীণ মুক্তার বাইরের মেজাজে কিছুটা রুক্ষ হলেও মনটা ছিল ভীষণ নরম ও পরোপকারী। ওকে, তো এটা হচ্ছে মূল চরিত্র। কে? সেটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন একজন কি মোক্তার। এবার তোদের মাথায় প্রশ্ন আসতে পারে, দাদা মোক্তার মানে কি, তাই না? তো মোক্তার মানে তোদের আমি যদি ইজিলি বলি, তো এক টাইপের অ্যাডভোকেট তোরা বলতে পারিস। এখন ধর কোনো একটা অ্যাডভোকেট বা উকিল, ঠিক আছে? এখন ধর তোরা যদি কোর্টে গিয়ে কোনো কেস লড়িস, তো তোদের অবশ্যই একটা উকিল নিতে হয়, তাই না? সেটা ছোটো হোক বড়ো হোক, যে কোনো কেস হোক, তোরা কিন্তু উকিল হায়ার করিস। তো আগেকার দিনে হচ্ছে উকিল ছিল, কিন্তু এর পাশাপাশি মোক্তার ছিল। এদের কাজ কী ছিল এই মোক্তারদের? যদি কোনো ছোটো মোটো কেস থাকতো, ধর বেশি বড় কেস না, সামান্য কিছু কেস, কিছুকে ধরে নে না, তো সেক্ষেত্রে তখন মানুষ আর উকিল না হায়ার করে এই মোক্তারদের হায়ার করতো, কারণ এরা একটু কম খরচে করে দিত, প্লাস একই কাজ, ছোটো মোটো অত জটিলও না। তো সেক্ষেত্রে উকিল হায়ার করার দরকারও হতো না। তো তখন এই মোক্তাররাই সেই কাজগুলো করতো। ওকে, এই জয়রাম মুখোপাধ্যায় একজন প্রবীণ মোক্তার, মানে অনেক দিন পুরনো মোক্তার ছিলেন। এর পাশাপাশি মেজাজে কিছুটা রুক্ষ, মানে তার সঙ্গে কথা বললে তাকে মনে হবে সে রুক্ষ মানুষ একজন, কিন্তু তার মনটা, মানে তার ভিতরের মনটা ছিল খুবই ভীষণ নরম ও কি পরোপকারী। ওকে, মানে খুবই ভালো ছিল তার মনটা। তার আত্মমর্যাদাবোধ ও অভিমান ছিল তীব্র, মানে তিনি খুবই অভিমানী এবং আত্মমর্যাদাবোধ লোক ছিলেন, যার কারণে তিনি জেদ করে হাতি কেনেন। এই গল্পে হাতি রয়েছে, সেটা তোরা পরে বুঝতে পারবি, বাট একটু মাথায় রাখ যে এত অভিমান ছিল যে হাতি কিনে ফেললো, ঠিক আছে? আবার আদরিণীর প্রতি তার ভালোবাসা এতই গভীর ছিল যে তার মৃত্যুর শোক সইতে না পেরে তিনিও মারা যান। আদরিণীকে, এই যে এই হাতিটা, যেটা আমাদের নেক্সট ক্যারেক্টার, যাকে নিয়ে এই গল্প, বুঝলি? তো এই যে আদরিণী, তো আশা করি এটা বুঝলি। এবার আমরা আদরিণীতে চলে যাই। জয়রামবাবুর কেনা মাদি হাতি, এরা একটা হাতি ছিল। ওকে, যে শুধু পশু ছিল না, মানুষের ভালোবাসা ও দুঃখ বোঝার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার মধ্যে। কী ক্ষমতা সেটা তোরা বুঝতে পারবি আস্তে আস্তে। জয়রামের পরিবারের একজন হয়ে উঠেছিল সে, অর্থাৎ আমরা যখন কোনো একটা পশু কিনি, সেটা এখন আমাদেরও যেমন পরিবারের নিকট হয়ে ওঠে না, কেউ বিড়াল পুষিস, কেউ কুকুর পুষিস, তাই না? সেরকম তাকে পর করে দেওয়ার অভিমানে বিদায় বেলায় তার চোখ দিয়ে জল পড়েছিল, অর্থাৎ তাকে বিদায় করে দিয়েছিল কী কারণে বুঝতে পারবি। তো তখন সে কান্না করেছিল, এই দেখ চোখের জল। শেষ পর্যন্ত মেলায় যাওয়ার পথেই সে মারা যায়, এবং সে শেষে মারাই যায়, এত দুঃখ পেয়েছে সে। এবার অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ক্যারেক্টার রয়েছে, যেমন মহারাজ নরেশচন্দ্র। এখানে একটা মহারাজ রয়েছে,
তিনি কি অহংকারী জমিদার ছিলেন একজন পীরগঞ্জের, ওকে, পীরগঞ্জের জমিদার তাহলে কে? মহারাজ নরেশচন্দ্র। তিনি কি ছিলেন? একজন অহংকারী জমিদার। এভাবে কিন্তু এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে, ওকে, মাথায় রাখিস। জয়রামবাবুকে হাতি ধার দিতে অস্বীকার করে গরু গাড়িতে আসতে বলায় জয়রাম মনে আঘাত লাগে এবং গল্প শুরু হয় এভাবে, ওকে, বুঝতে পারবি। তো যাই হোক, এখান থেকে মেন জানা এটাই যে এই যে মহারাজটা এবং মহারাজের ছবিটা দেখ, আমি এখানে ভিজুয়াল করেছি তাদের জন্য। এই যে মহারাজ, ওকে, এই যে মহারাজ। এবার আমরা পরে দুটো ক্যারেক্টার পড়বো, একটা হচ্ছে কুঞ্জবাবু এবং একটা হচ্ছে নগেন ডাক্তার। এই যে ইনি হচ্ছেন কুঞ্জবাবু এবং ইনি হচ্ছেন কি? নগেন ডাক্তার, ওকে। তো জয়রামবাবুর প্রতিবেশী উকিল ও ডাক্তার ছিল এরা দুজন। একজন ছিল উকিল আর একজন ছিল ডাক্তার। প্রথমে নিজেদের সুবিধার্থে জয়রামের হাতি আনার জন্য উস্কে দেন, আবার পরে আর্থিক অনটনের সময় মায়া ত্যাগ করে হাতিটি বিক্রি করে দেওয়ার পরামর্শ ওরাই দেন। ঠিক আছে, এটুকু মাথায় রাখ, মেনলি ক্যারেক্টারটা মাথায় রাখ। এটা কি হচ্ছে বড় বউ, মানে জ্যেষ্ঠ পুত্রবধূ, অর্থাৎ জয়রামবাবু ঘরের কর্ত্রী ছিলেন। বাড়িতে আদরণী আসার পর তিনি হিন্দু আচার মেনে তেল সিঁদুর ও শঙ্খধ্বনিতে তাকে বরণ করেন। দেখতে পাচ্ছি এই যে তেল সিঁদুর শঙ্খধ্বনিতে তাকে বরণ করছে, এই যে আদরণী, এবং ইনি হচ্ছেন কে? বড় বউ, ওকে, জয়রামবাবুর। আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, যেমন কি জয়রামবাবুর নাতনি, হ্যাঁ, এই যে কে? কল্যাণী। তার নাম কি ছিল? কল্যাণী। এই যে কল্যাণীকে দেখতে পাচ্ছিস, ওকে। আর এই যে জয়রামবাবু। তার বিয়ের খরচ 2,500 টাকা জোগাড় করতে জয়রামবাবু বাধ্য হয়ে আদরণীকে বিক্রি করার কঠিন সিদ্ধান্ত নেন। যারা একদমই গল্পটা পড়িসনি তারা একটু একটু তো বুঝতে পারছিস যে গল্পটার মধ্যে কী থাকতে পারে। তারপরে কি? মেজো ছেলে, জয়রামবাবুর মেজো ছেলে, যিনি দায়িত্ব নিয়ে আদরণীকে মেলায় নিয়ে যান এবং পরে তার অসুস্থতার দুঃসংবাদ চিঠিতে বাবাকে জানান। এই যে কে? এই যে ইনি হচ্ছেন কে? জয়রামবাবুর মেজো ছেলে, ওকে। তারপর কি? ইংরেজ জজ সাহেব, ইনি কে? আদালতের ব্রিটিশ বিচারক। সেই সময় তো ইংরেজরা শাসন করতেন না আমাদের দেশকে, সেই সময়ের গল্প এটা। তিনি ইংরেজি না জানা সত্ত্বেও জয়রামবাবুর অসাধারণ আইনি দক্ষতার উচ্চ প্রশংসা করেন, যা জয়রামবাবুকে সম্মানের সাথে পেশা থেকে অবসর নিতে সাহায্য করে, ওকে। এই যে ইনি হচ্ছেন সেই জজটি। আর শেষে একটা ক্যারেক্টার রয়েছে, সেটার নাম কি? ভীত। এখানে ভূত হয়ে গেছে, দুর্গ হয়ে গেছে, কিন্তু এটা রিফালা। ভীত। ভীত কি? জয়রামবাবুর বাড়ির চাকর ছিলেন ইনি, যে রাজবাড়ি থেকে হাতি না দেওয়ার অপমানজনক খবরটি বয়ে নিয়ে গেছিলো, ওকে। এই যে ভীত, এটা রিফালা, ওকে। ভীত। কিছু কিছু বানান একটু গন্ডগোল আছে, বুঝতে আগে বলে দিলাম, বিকজ বুঝেছি তো একটু এটা জেনারেট করা হয়েছে এআই দিয়ে, তো একটু গন্ডগোল তো করবেই। তো যাকে ক্যারেক্টারগুলো আশা করি তোরা বুঝতে পারলি, প্রত্যেকটা ছবি ভিজুয়াল হয়ে গেল। তো চল এবার আমরা সারসংক্ষেপটা পড়ি, তাহলে আরও ক্লিয়ার হবে তোদের। তারপরে যখন আমরা মেল গল্প পড়বো আরও ক্লিয়ার হবে, যখন আমরা ডেপথ অ্যানালিসিস করবো তখন বাকিটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখি না তোদের কি আটকায়। এবার দেখ, পুরো পোস্টমর্টম করবো আদরণীর প্রথম পর্ব আজকে, দেন এরপর তো বাদ বাকিগুলো। তো এই যে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রধান চরিত্র তার অহংকার। জয়রাম মুখোপাধ্যায় ছিলেন জেলার একজন নামকরা ও অত্যন্ত অভিমানী মুক্তার। বললাম তিনি অভিমানী মুক্তার ছিলেন। একবার পীরগঞ্জে রাজবাড়ির এক বিয়েতে যাওয়ার জন্য তিনি মহারাজ নরেশচন্দ্রের কাছে হাতি ধার চান, কিন্তু মহারাজ হাতি না দিয়ে তাকে গরুর গাড়িতে আসার পরামর্শ দেন। অর্থাৎ এখান থেকে কী বুঝতে পারলি? এই যে জয়রাম মুক্তার রয়েছে, তিনি একটা বিয়ে বাড়িতে যাবেন, তার জন্য একটা হাতি ধার চেয়েছিল। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তাই না? তো হাতিতে করে তিনি যাবেন, এবং স্বাভাবিক কথা, রাজবাড়িতে হাতি থাকবেই, এবং মহারাজের কাছে হাতি ধার চান। এবার তোরা বলতে পারিস যে ইনি একজন কী এমন ব্যক্তি ছিল যে মহারাজ তাকে হাতি দিবে, সেটা তোরা মেন গল্পতে বুঝতে পারবি, ওকে। কিন্তু ভাব, এনার সঙ্গে রাজবাড়ির সম্পর্ক ভালো ছিল এই লোকটা। রাজার কাছে চেয়েছিল যে আমাকে একটা হাতি দাও, আমি বিয়ে বাড়ি যাবো, কিন্তু রাজা তাকে হাতি দেয়নি এবং বলেন যে গরুর গাড়ি রয়েছে, গরুর গাড়িতে করে যাও। কিন্তু ওই যে বললাম প্রথমেই চরিত্র পরিচিতি, ইনি ছিলেন অভিমানী। এই ঘটনার প্রচণ্ড অপমানিত ও ক্ষুব্ধ হয়ে জয়রামবাবু নিজের জেদ বজায় রাখতে তড়িঘড়ি করে 2,000 টাকা দিয়ে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে একটি মাদি হাতি কেনেন এবং আদর করে তার নাম রাখেন কি? আদরিণী। এরপর তিনি সেই হাতির পিঠে চড়েই রাজবাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যান। বুঝলি তো কতটা অভিমানী ছিল? রাজা তাকে হাতি দেয়নি, তাকে গরুর গাড়িতে যেতে বললো, কিন্তু যে যাবে না, সে টাকা খরচ করে 2,000 টাকা দিয়ে একটা হাতি কিনলো। এবার তোরা বলতে পারিস 2,000 টাকাই তো, কিন্তু ভাব এটা সেই সময়ের 2,000 কতটা বেশি হতে পারে, এখনকার সেটা লাখ টাকার সমান। তো আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে আমরা পরের পাশে, এটা কি? আর্থিক অনটন ও সিদ্ধান্ত। এই যে বানান একটু গণ্ডগোল আছে, হ্যাঁ, সিদ্ধান্ত। পরবর্তী 5 বছর জয়রামবাবুর মোক্তারি ব্যবসা মন্দা হতে শুরু করে, অর্থাৎ বিয়েবাড়ি থেকে ঘুরে আসার পরে, এবং তিনি নানা আর্থিক সংকটে পড়েন। অবশ্যই ব্যবসা করেন, মোক্তারিরও তো একটা ব্যবসা, তাই না? সেটা যদি মন্দা চলে, আর্থিক সমস্যা হবেই। তার নাতনি কল্যাণীর বিয়ের জন্য 2,500 টাকার প্রয়োজন হলে চারপাশে সবাই তাকে হাতিটি বিক্রি করে দেওয়ার পরামর্শ দেন। অনিচ্ছা সত্ত্বেও পরিবারের কথা মাথায় রেখে তিনি আদরিণীকে মেলায় বিক্রি করার জন্য পাঠাতে রাজি হন। ঠিক আছে, যেটা বললাম আর কি, তার আর্থিক মন্দা সৃষ্টি হয় এবং তার নাতনির বিয়ে দিতে হবে। এবার স্বাভাবিক কথা, তিনি এত বড় একজন মোক্তার ছিলেন
এবার নিজের নাতনির বিয়ে যদি ঠিকঠাক না দিতে পারেন তা একটা মান সম্মানের ব্যাপার রয়েছে। তাই সবাই তাকে আশেপাশের লোক পাড়া প্রতিবেশী বলেন যে হাতিটি তো আছে, সেটাকে বিক্রি করে দাও, টাকা পয়সা আসবে, সেই টাকা দিয়েই তোমার নাতনি বিয়ে দিবে। তার পক্ষে এই হাতিটি বিক্রি করা খুবই কষ্টজনক ছিল, কিন্তু তার সত্ত্বেও তিনি কিন্তু বিক্রি করতে রাজি হয়ে যান এবং হাতিটিকে পাঠিয়েও দেন। এবার দেখো কী হয়, আদরণীর অন্তিম বিদায়। বিদায়ের দিন জয়রামবাবু নিজের সামনে গিয়ে বিদায় জানাতে পারেন না, ছলনার আশ্রয় নেন, কারণ তার মনটা ছিল খুবই দুর্বল। দূর থেকে আদরণীকে মেলা দেখে আসতে পারেন, অর্থাৎ আদরণী হাতিটি রয়েছে তাকে বলেন যে মেলা দেখে আসো। কিন্তু আগেই বলেছিলাম আদরণীর ক্যারেক্টারে কী বলেছিলাম, এবং তখন কি বলেছিলাম যে সে কিন্তু মানুষকে বুঝতে পারে। হ্যাঁ, এই যে কই গেল, এই যে আদরণী কি মানুষের ভালোবাসা দুঃখ বোঝার ক্ষমতা কিন্তু রাখে এই আদরণী। ওকে, এই যে এখানে তো সে কিন্তু বুঝতে পারে যে তাকে বিক্রি করে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে এই বাড়ি থেকে বিদায় দেওয়ার জন্যই এই কাজটা করা হয়েছে। এবং সে কী করে, সে মেলার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আদরণীর চোখ দিয়ে দেখো জল পড়তে দেখা যায়, এই যে জল পড়তে দেখা যায়, ছবিতে ভিজুয়াল করো। হ্যাঁ, প্রথম মেলায় বিক্রি না হলেও পরে তাকে রসুলগঞ্জের মেলায় পাঠানো হয়, অর্থাৎ প্রথমে একটা মেলায় পাঠানো হয়, সেখানে তাকে বিক্রি করা যায় না, কেউ কেনে না হয়তো, তাই তাকে আরেকটি মেলায় পাঠানো হয়, সেটা কোথায়, রসুলগঞ্জে। এখান থেকে কিন্তু এমসিকিউ হবে। ওকে, এবার লাস্ট পার্ট, সেটা কি করুণ পরিণতি। রসুলগঞ্জে যাওয়ার পথে আদরণী হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং আমবাগানে শুয়ে কাতরাতে থাকে। রসুলগঞ্জের মেলা যাওয়ার সময় এই আদরণী খুব অসুস্থ হয়ে পড়ে এবং আমবাগানের নিচে পড়ে যায় এবং সেখানে সে কাতরাতে থাকে। খবর পেয়ে জয়রামবাবু গাড়ি নিয়ে দ্রুত রওনা হন। গাড়ি বলতে ধরো ওই হয়তো ঘোড়ার গাড়ি বা কিছুতে। হ্যাঁ, কিন্তু পৌঁছানোর আগেই আদরণী মারা যান। প্রিয় হাতির নিঃস্ব দেহের সামনে বসে জয়রামবাবু ডুকরে ডুকরে কেঁদে ওঠেন এবং বলেন তাকে বিক্রি করতে পাঠিয়েছিলেন বলেই আদরণী অভিমান করে চলে গেছে। অর্থাৎ তাকে বিক্রি করতে পাঠিয়েছিলাম তাই আদরণী মন খারাপ করেছে, অভিমান করেছে এবং আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। এই শোক সহ্য করতে না পারে মাত্র 2 মাসের মধ্যে জয়রামবাবুও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তাহলে বুঝলে এটাই ছিল এই সম্পূর্ণ গল্প সারাংশ। আশা করি মোটামুটি একটু ক্লিয়ার যে কী রয়েছে এই গল্পের মধ্যে। এবার আমাদের মূল বিষয়বস্তু প্রেক্ষাপট আলোচনা করার আগে টেক্সটটা পড়তে হবে, তাই না? তো টেক্সটটা আমাদের অবশ্যই পড়তে হবে, কারণ টেক্সট থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে এবং টেক্সটের ল্যাঙ্গুয়েজগুলি একটু কঠিন, তো সেটা তো তোমরা জানতেই হবে। তো সেজন্য আমরা টেক্সটে চলে যাবো। ওকে, আমরা টেক্সটে চলে আসলাম এবং টেক্সটটাকে এবার আমরা পড়ি, অর্থাৎ টেক্সট বুকটা। আগে বলে দিই কিছু বানান ভুল থাকতে পারে, তো সেক্ষেত্রে একটু ম্যানেজ করে নিস। ওকে, পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জু বিহারী বাবু বিকেলে, ওকে, বিকেলে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জ মহাশয়, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমতা আসছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? তো এভাবে নগেন ডাক্তার এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু আমাদের মুখুজ্জ মহাশয়, অর্থাৎ কাকে, মোক্তারবাবু জয়রাম মুখোপাধ্যায়কে বলেন। অর্থাৎ এখান থেকে একটা এমসিকিউ হয় কি যে জয়রাম মুখোপাধ্যায়কে কী বলে অভিহিত করা হয়েছে, মুখুজ্জ মহাশয়, কারণ তিনি মোক্তারগিরি করেন, তো সেই হিসেবে তাকে মুখুজ্জ মহাশয় বলা হয়েছে। ওকে, দুটো জিনিস জেনে নাও, একটা হচ্ছে পাড়ার নগেন ডাক্তার। এবার পাড়ার নগেন ডাক্তার মিন্স এর মানে হচ্ছে তোমরা যারা গ্রামে থাকো তারা দেখবে গ্রামের যে ছোটো ছোটো বাজারগুলো হয়ে থাকে ওখানে দেখবে 2-3 জন ছোটো মোটো ডাক্তার কিন্তু বসেন। তারা কিন্তু অফিসিয়াল এমবিবিএস করা ডাক্তার না, তারা কি, তারা ধরো ছোটো মোটো কোনো কোর্স করেছে বা কারো আন্ডারে, কোনো ডাক্তারের আন্ডারে থেকে থেকে শিখেছে, এবং তারা কি আমাদের যে জ্বর, মাথা ব্যথা, ছোটো কোনো জায়গায় কেটে গেছে বা এরকম ছোটো মোটো যে চিকিৎসাগুলো এবং তারা করে থাকে এবং আমরা সুস্থ হয়ে যাই। তো সেক্ষেত্রে বারবার হসপিটাল যাওয়া, নার্সিংহোম যাওয়া তো সম্ভব না, বা বড় ডাক্তার দেখানো সম্ভব না, তখন তাদের মাধ্যমেই কিন্তু আমরা চিকিৎসা করে থাকি। তো এই রকমই এই যে মুখুজ্জ মহাশয়ের যে পাড়া রয়েছে সেখানকার পাড়ারই ছিলেন কি নগেন ডাক্তার, এবং জুনিয়র উকিলকে কুঞ্জবিহারী বাবু, অর্থাৎ একজন তিনি উকিল ছিলেন কিন্তু জুনিয়র উকিল। ওকে, তো এটুকু আশা করি ক্লিয়ার। এই যে জুনিয়র উকিল এবং এই যে আমাদেরকে পাড়ার নগেন ডাক্তার, এবং এটা হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। তো তাকে এসে কী বললেন যে মুখুজ্জ মহাশয়, বীরগঞ্জের বাবুর বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? এই যে সোমবার, মানে আগামী সোমবার দিন তার যে মেজবাবু রয়েছে, মেজবাবুর মেয়ের বিয়ে রয়েছে। ওকে, শুনছি নাকি ভারী ধুমধাম হবে, বেনারস থেকে কে বাই আসে। এবার প্রশ্ন মাথায় তোমাদের ঘুরবে অবশ্যই যে বাই মানে কি? বাই মানে হচ্ছে বাইজি, অর্থাৎ কে, যারা দেখবে ওই নৃত্য করে, দেখবে না কোনো কোনো ছোটো মোটো অনুষ্ঠান বা কোনো বিয়ে বাড়িতে, বড় বড় বিয়ে বাড়িতে দেখবে অনেকে এসে নৃত্য করে বিভিন্ন রকমের গানে। হ্যাঁ, তো এই যে নৃত্য যারা করে তাকে কিন্তু আমরা বাই বা বাইজি বলে থাকি। এবং কলকাতাতে খেমতা আসে। খেমতা মানে কি? খেমতা মানে হচ্ছে একটা তাল বিশেষ, অর্থাৎ কি, এই যে বিভিন্ন যে গানগুলো হয়, বাজনা গানগুলো হয় না, দেখবে অনেক সময় এই গানটার যে রিদমটা অর্থাৎ তাল, সেই তালেই কিন্তু এই যে বাইজি তিনি নাচেন। তো এই জন্যই খেমতা আনা হয়েছে কলকাতা থেকে, মানে খেমতা পার্টি, যেমন দেখো না বিয়ে বাড়িতে ঢাক ঢোলগুলো বাজায়,
এবং তারপরে কি বলছে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, মানে জয়রাম মোক্তারকে বলেছেন যে আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানায় বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা হাতে করে তামাক খাইতেছিল। মানে সেই সময় যখন এসে তাকে বলে, সে কিন্তু এই যে দেখো বারান্দায় বসে হুকা খাইতেছিল। এবার হুকা কি তোমরা জানোই, এটাকে তামাকের মতন ওই অনেকটা সিগারেট টাইপের, ওকে। তো এটা খাচ্ছিল। আগন্তুক গুণের মানে এই যে দুজন, এই প্রশ্ন শুনিয়া হুকাটা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, মানে হুকাটাকে নিচে নামালো এবং উত্তেজিত স্বরে মানে খুবই রাগ হয়ে তিনি বলিলেন যে কীরকম, আমি নিমন্ত্রণ পাবো না? কীরকম জানো, আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাধা মুক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? মানে তিনি কি বললেন যে তোমরা এটা ভাবতে পারো কীভাবে যে আমাকেই নিমন্ত্রণ করবে না, আমি তাদের স্টেটের বাধা মুক্তা, এটা কিন্তু স্টেট, ওকে, STAT স্টেট। এবার স্টেট মানে কি, এখানে স্টেট মানে আমাদের রাজ্য বলেনি, এখানে এটি বলছে যে যার বিয়ে মানে যাদের বিয়ে আর কি, যার বাড়িতে বিয়ে তারাও কিন্তু জমিদার ছিলেন। তো 20 বছর থেকে তাদের বাড়ির যে সমস্ত আইনি যে সমস্ত কাজ হয় এই মুক্তারবাবু করে থাকে, কি জয়রাম মুক্তার। তো তাকে ইনভিটেশন করবে না, আর এদের দুজনকে ইনভিটেশন করবে, এরকমটা কোনো হতেই পারে না। এই বিষয়টাই মুক্তাবাবু এদের বললেন যে তোমরা ভাবতেও পারো কীভাবে যে শুধুমাত্র তোমাদের ইনভিটেশন করবে আর আমাকে ইনভিটেশন করবে না, এটা পসিবল না। ওকে, এই কথাটাই ইনি বললেন, আশা করি তোরা বুঝলি। ওকে, এবার দেখ পরে কী বলছে। জয়রাম মুখোপাধ্যায় ইহারা বেশ চিনিতেন, মানে জয়রাম মুখোপাধ্যায়কে এরা কিন্তু চিনত, কি সকলেই চেনে, কি অতি অল্প কারণেই তাহার তীব্র অভিমান, যেটা আমি বললাম, অথচ হৃদয়খানি স্নেহের, এটা স্নেহ, ওকে, মানে হৃদয়খানি তার খুবই স্নেহ, মানে সাধারণ, অভিমানটা কিন্তু তীব্র। বন্ধুসুলভ কুসুমের মতন কোমল হচ্ছে তার কি, তার হৃদয়। ইহা যে তার সঙ্গে কিছুদিন ব্যবহার করিয়াছে সেই জানে, মানে কি এই মুক্তারবাবুর সঙ্গে যে মিশেছে কয়েকদিন সেই বুঝতে পারবে যে তিনি কীরকম টাইপের লোক। ওকে, উকিলবাবু তাড়াতাড়ি বললেন, না না সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জে মহাশয়? প্রশ্নবোধক চিহ্ন। আমরা কি সেভাবে বলেছি? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি। মানে এবার দেখো কীভাবে কথাটা ঘুরিয়ে নিল। প্রথমে কি মুক্তারবাবুর একটু মাথা গরম করালো এবং পরে দেখো কীভাবে হালকার মধ্যে দিয়ে মানে এত সুন্দরভাবে বলল যে তিনি কি শেষে নরম হইলেন, কে এই মুখুজ্জে মহাশয় কী বললেন যে আরে না না আমরা কি সেভাবে বলেছি, আপনি সেই কত বছর ধরে মুক্তারগিরি করেন, আপনাকে কে না চেনে, আপনার জন্য কত লোক উপকৃত হয়েছে, আপনাকে বলবো না তো কাকে বলবে, আমরা তো সেভাবে বলিনি, আমরা বলেছি যে আপনি কি যাবেন সেদিন, ঠিক আছে, এটুকু আশা করি বুঝলে। আচ্ছা তোদের আমি একবার বুঝলে বলছি, একবার বুঝলি বলছি, তাই না? তোরা বলতো কীভাবে বলবো, তুই তুই দিয়ে বলবো না তোমরা বুঝছো এইভাবে, মানে তুমি তুমি দিয়ে বলবো, কমেন্টে জানা সেটা, ওকে। আপাতত তুই দিদি বলি। আচ্ছা, এরপরে কী হলো, মুখুজ্জে মহাশয় নরম হইলেন, বলিলেন ভাইয়েরা বসো বলিয়া সম্মুখ আর একখানি বেঞ্চি দেখাইয়া দিলেন। অর্থাৎ এতক্ষণ ধরে এরা দুজন কিন্তু দাঁড়িয়েছিল, আর যখনই তিনি নরম হলেন তিনি বললেন যে আমার সামনে যে বেঞ্চি রয়েছে সেখানে তোমরা বসো, এবং তারা বসে গেল। উভয়ই উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। মানে এবার এই মুক্তার মহাশয় এনাদের বলছেন যে পীরগঞ্জে গিয়ে এই নিমন্ত্রণ রক্ষা করাটা একটু কঠিন, মানে একটু ভাব নিল। কেন? সোম মঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অর্থাৎ সোমবার যদি বিয়ে, তো সোমবার তো স্বাভাবিক কথা কাছারি যেতে পারবে না, দেন বাড়ি আসবে, সময় লাগবে, সেক্ষেত্রে মঙ্গলবারটাও যাবে, এবং আমরা সবাই জানি শনি রবিবার এই সমস্ত দিনগুলি কাছারি বন্ধ থাকে, স্বাভাবিক কথা। এরপরে যখন সোম মঙ্গলবার কাছারি খুলবে তখন কাজকর্ম বেশি হবে, এবং তিনি তো একজন বাধা মুক্তার অনেক দিনের, তো তার কাছে কাস্টমার আসবেই, তো এই একটা হেভি লস হয়ে যাবে তার কারণে, তখন তিনি ইনকাম করতে পারবেন না, দুদিন থাকবেন না, তাই তার পক্ষে যাওয়াটা একটু কঠিন বটে। মানে এটা অ্যাকচুয়ালি এটা একটু ভাব নিল, অথচ না গেলে তারা ভারী মানে দুঃখিত হবে, তোমরা যাচ্ছ, মানে তারপরে বললো কি যে যদি না যাই তাহলে কিন্তু তারা দুঃখও পাবে, তাদের কথাটা রাখতেই হবে, তো এরকম একটা ব্যাপার। এবং তারপর কী বললো, তোমরা যাচ্ছ, মানে এদের প্রশ্ন করলো তোমরা কি যাচ্ছ? তো তো নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, মানে এদের যাওয়ার খুবই ইচ্ছে, কিন্তু এত দূর যাওয়া তো সোজা নয়, অর্থাৎ যেখানে বিয়ে সে বাড়িটা ছিল খুবই দূর, ঘোড়ার গাড়ির পথ নেই, অর্থাৎ ঘোড়ার গাড়ির রাস্তা নেই যাওয়ার জন্য, আগেকার দিনে তো এরকম রাস্তা ফাস্তা ছিল না, না গরুর গাড়ি করে যেতে হলে দুদিন মানে দুদিন আসতে লাগবে, দুদিন যেতে লাগবে, অর্থাৎ 4 দিন সময় লাগবে। পালকি করে যাওয়া সেও জোগাড় হওয়া মুশকিল। পালকি মানে কি, এই যে আগে শুনুন, এই যে বিয়ে হলে বধূকে পালকিতে নিয়ে যায়, ওই পালকি। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি জাতি আনিয়ে নেবেন, আমরা দুজনে তার সঙ্গে সেই হাতিতে দিব্যি আরামসে যেতে পারবো। অর্থাৎ এখান থেকে কী বুঝতে পারলে,
তারা কিন্তু মেনলি এখানে স্বার্থ নিয়ে এসেছে। তারা প্রথমে একটু মুক্তাবাবুর মাথা গরম করলো, তারপর তাকে একটু হালকাভাবে একটু প্রশংসা করলো, সে খুশি হয়ে গেল। তারপর কথোপকথনের মাধ্যমে তাদের যে মেন উদ্দেশ্যটা কি, যে তারাও মুক্তা সাহেবের সঙ্গে বিয়ে বাড়ি যাবেন, মানে যাওয়ার একটা জোগাড় করার জন্য তারা কিন্তু এসেছে, এবং এই জন্যই এত ঘুরিয়ে পিছিয়ে বললো। এবং তারা জানে যে রাজবাড়ির সঙ্গে আমাদের মুক্তা সাহেবের অনেক দিনের সম্পর্ক, সেটা কি এরপরে বুঝতে পাবে। তো অবশ্যই রাজা তো তাদের না করবে না হাতির জন্যে, তো তারা আরামসে মুক্তা সাহেবের সঙ্গে যেতে পারবে। তো এইটুকু পর্যন্ত গল্পটা আশা করি বুঝলে। এবার দেখো এরপরে কি, মুক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা, তার জন্য আবার ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল না। অর্থাৎ মক্কেল মানে কি, সেটা হচ্ছে যে ওই যে তিনি তো মুক্তারগিরি করেন, তো তার যে কাস্টমার রয়েছে তাকেও তো মক্কেল বলে, এটাই। ওর বাপের আমল থেকে আমি ওদের মুক্তার, মানে এখান থেকে কী বুঝতে পারলে যে রাজবাড়ির সঙ্গে তাদের কি সম্পর্কটা বেড়ে আসে। মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের দিনে মক্কেল না, মানে এখনকার থেকে তো আমি তাদের সঙ্গে কাজ করি না। ওর বাপের আমলে, মানে এই রাজারও যে বাবা ছিল, রাজা ছিল, সেই আমল থেকেই আমি ওদের মুক্তার, মানে সেই আমল থেকে তিনি রাজার সঙ্গে কাজ করেন। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। তারপর ওদের একদম পুরো কথা দিয়ে দিল যে আমি, চাপ নেই, আমি তোমাদের জন্য হাতি নিয়ে আসবো, অত ভেবো না। তো আমি সকালেই চিঠি লিখবো, চিঠি লিখে রাজাকে পাঠাবো, রাজা বিকেলের মধ্যে আমাকে হাতি দিয়ে দিবে, তারপর আমরা রওনা দিয়ে দেবো। এভাবে তাদের বললো। হ্যাঁ, কুঞ্জবাবু এবার কী বলিলেন, কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছো কেন? মুখুজ্জে মহাশয়ের কাছে গেলেই একটা উপায় হয়েই যাবে। তা মুখুজ্জে মহাশয়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি না। তো তারা তাদের যে মেন উদ্দেশ্যটা নিয়ে এসেছিলো এই দুজন, উদ্দেশ্য তো ক্লিয়ার নাকি, সাকসেসফুলি মিশন পাস্ট, হ্যাঁ না? এবার এবার আর একটু তো ভালো কথা বলতে হয় না, প্রশংসা করতে হয় না, কারণ স্বাভাবিক কথা, মুখুজ্জে মহাশয় তাদের নিয়ে যাবেন। তো বললো যে মুখুজ্জে মহাশয়, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, এই ব্যাপারটা ওকে। এবার দেখো মুখুজ্জে মহাশয় কী বললো, যাবো বই কি ভাইয়া, আমিও যাব। হ্যাঁ আমিও যাব, চাপ নেব না ভাইরা, তবে আমার তো ভাই ক্ষমতা শোনার বয়স নেই, তোমরা শুনো। মানে ক্ষমতা মানে ওটাই বললাম যে ওই যে নৃত্যশিল্পীরা এসে নাচবে, দেন বাজানো হবে, তো এটা তো আর মুখুজ্জে মহাশয়ের শোনার বয়স নেই, কারণ তার বয়স হয়ে গেছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম। তিনি তো এই সমস্ত গান ড্যান্স এই সমস্ত শুনবেন না, না তোমরা আমার থেকে ছোটো, তোমরা শুনবে। আমি মাথায় এক পগ্গা বেঁধে, পগ্গা মানে কি, পাগড়ি, একটি খেলো হুকো হাতে করে, খেলো হুকো মানে কি, যে সমস্ত হুকোগুলোর নিচের দিকটা লম্বা হয়, ওকে, লোকজনের অভ্যর্থনা করব, কে খেলো কে না খেলো দেখব, তদারক করে বেড়াবো। অর্থাৎ তিনি বললেন যে তোমরা নাচ গান দেখিও, আমি নয় গিয়ে পাগড়ি পরে আত্মীয় স্বজনের কি তদারকি করবে, মানে কে খেলো না খেলো, কার কী অসুবিধা হচ্ছে না হচ্ছে, এই সমস্ত কিছু তিনি করবেন। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে, হ্যাঁ কেমন, বলিয়া মুখুজ্জে মহাশয় হা হা করিয়া হাসিতে লাগলেন। তো এইটুকু ছিল আমাদের প্রথম পরিচ্ছদের টেক্সট বুকের গল্প। আশা করি ক্লিয়ার এটুকু পর্যন্ত। তো আমাদের টেক্সটটা পড়া হয়ে গেল। তো এবার আমাদের মেন যে বিষয়টা, যে আমরা এবার ডেপথ অ্যানালাইসিস করব। অনেকে হয়তো বোরিং হয়ে যাচ্ছ, মেবি বোরিং হয়েও না, এইভাবে ক্লাসটা একবার দেখে নাও একটু টাইম নিয়ে, ওকে। তারপর দেখো যখন কোশ্চেন আসবে কীভাবে সলভটা তোমরা একাকী করতে পারছো, এবং নিজের বইয়ের মধ্যেও দেখবে কীভাবে তোমরা, বই বলতে নোট বই বা কোনো সাজেশনে দেখবে, একবারেই তোমরা উত্তরগুলো করতে পারবে, তোমাদের আর ওগুলো মুখস্থ করতে হবে না, তাই না? তো চলো আমরা এবার মূল বিষয়বস্তু অর্থাৎ প্রেক্ষাপট আলোচনা করি, মানে ডিপ অ্যানালাইসিস এবার আমরা করবো, ওকে। রেডি হয়ে যাও, এটা কিন্তু মেন, একদম মেন, ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবে। তো কি, গল্পের শুরুতেই আমরা গ্রামীণ বাংলার এক চিলতে চেনা ছবি পাই। পাড়ার দুই পেশাদার ব্যক্তি, নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, সমবয়সী বা পরিচিত মানুষের আড্ডায় যেভাবে আসেন, ঠিক সেভাবেই পান চিবানো ও ছড়ি দোলানোর মধ্যে দিয়ে গল্পে প্রবেশ করছেন। জানলেই তারা এসে জয়রাম মুক্তারকে জানান, আগামী সোমবার পীরগঞ্জের বাবুদের বাড়িতে, মানে জমিদার বাড়ি ছিল, মেজমের বিয়ে। বিয়েতে যে রাজকীয় ধুমধাম হবে তা বেনারস থেকে মানে নাচিয়ে, মানে তারা কি নাচে, ও কলকাতা থেকে খেমতা দলের আসার খবর শুনেই বোঝা যাচ্ছে। এবার দেখো, এবার মেন বিষয়গুলো পড়ো। কি, যাতায়াতের সংকট কি, তবে এই আনন্দের খবরের পেছনে একটি বড় সমস্যা ছিল, সেটা কি, যাতায়াতের সংকট। জানোই তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না। পীরগঞ্জে যাওয়ার কোনো পাকা রাস্তা বা ঘোড়ার গাড়ির পথ ছিল না। গরু গাড়িতে গেলে যাওয়ার আশায় 4 দিন সময় নষ্ট হবে, যা কর্মব্যস্ত মানুষের পক্ষে কঠিন। আবার পালকির জোগাড় করাও ছিল একটু কঠিন, মানে সেটা পাওয়া সম্ভব না। নগেন ডাক্তার ও কুঞ্জবাবু খুব ভালো করেই জানতেন কি, জয়রাম মুক্তারের সাথে রাজবাড়ির সম্পর্ক অত্যন্ত গভীর ছিল, যেটা তোমরা দেখতেই পেরেছ।
তাই তারা নিজেদের আরামদায়ক ভ্রমণের স্বার্থে অর্থাৎ হাতির পিঠে চড়ে রাজকীয়ভাবে যাওয়া আসায় জন্য জয়রামবাবুকে মনে মনে একটু উস্কে দিতে এসেছিলেন। জয়রাম মোক্তারের অহংকার ও আত্মমর্যাদাবোধ। প্রতিবেশীরা যখন জয়রামকে জিজ্ঞেস করলেন, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি, তখনই জয়রামবাবু অহংকার ও আত্মমর্যাদায় প্রচণ্ড আঘাত লাগে, যেটা তোমরা দেখেছই। তিনি নিজেকে সাধারণ স্তরের মানুষ ভাবেন না। 20 বছর ধরে রাজবাড়ির বাধা মুক্তার হওয়ার একচিটিয়ে অহংকার তার সংলগ্নে প্রকাশ পায়। সেটা তোমরা বললাম, তিনি একচিটিয়ে ছিলেন, খুব অহংকার ছিল এবং 20 বছর তিনি রাজার সঙ্গে কাজ করেছেন। তার একটা অন্য লেভেলের কনফিডেন্স ছিল যে আমি বলবো কিছুকে চাবো, রাজা দেবে না, এটা হতেই পারে না, হ্যাঁ না, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এটা কি সম্ভব মনে করো? মানে এই যে বিষয়টা যে একে ডাকবে না ওদের ডাকবে, এটা হতেই পারে না, হ্যাঁ না, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এরকম বুঝলে। এখানেই লেখক জয়রামবাবুর চরিত্রের আসল রূপটি কি আমাদের সামনে তুলে ধরেছেন। জয়রামবাবু অ্যাকচুয়ালি কীরকম ছিলেন। তিনি অল্পতেই রেগে যান, এটা কিন্তু অল্প, হ্যাঁ, তিনি অল্পতেই রেগে যান, তীব্র অভিমানী, কিন্তু তার এই রাগ ক্ষণস্থায়ী, মানে বেশিক্ষণ এই রাগ থাকতো না। তার হৃদয়কে কি বন্ধুসুলভ ও স্নেহ কুসুম, মানে কুসুম মানে কি ফুলের মতন কোমল ছিল, ঠিক আছে, ওইটাই। এই রাগী অথচ নরম মনের সুযোগটি প্রতিবেশীরা চতুর্দারের সাথে লুফে নেন, মানে এই সুযোগকে নিতেই এসেছেন। জয়রামবাবু মূলত সবার কাছে প্রশংসা ও খাতির পেতে ভালোবাসতেন। উকিলবাবু যখনই পরিস্থিতি সামলে দিতে বললেন, মানে আমি যেটা বললাম তোমাদের যে এই জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে, তখনই কি জয়রামবাবুর রাগ কি জল হয়ে গেল। তিনি প্রতিবেশীদের বসতে দিলেন এবং তাহার অনুরোধ রক্ষা করতে সগ্রহে রাজি হলেন। মানে ঠিক আছে, হাতে আমি এনে দেবো, মানে তিনি খুব খুশি হয়ে গেলেন না, কারণ তার প্রশংসা করা হয়েছে, তিনি প্রশংসা শুনতে ভালোবাসেন, এটাই অ্যাকচুয়ালি ব্যাপারটা। আশা করি তোরা ভালোভাবে বুঝতে পারলি কী বলা রয়েছে এই গল্পে। এবার আমরা লাইন বাই লাইন গভীর বিশ্লেষণ করব। হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন, ছড়ি দোলানো ও পান চিবানো হলো তখনকার দিনে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত বাবুদের নিশ্চিত আয়েস ভরা জীবনের প্রতীক। অর্থাৎ যারা মধ্যবিত্ত ছিল বা উচ্চ মধ্যবিত্ত ছিল তারা কিন্তু এই ছড়িগুলি ইউজ করতো, বুঝলি, মানে তখন তাদের এটা একটা আয়েস ভরা জীবনের প্রতীক বোঝাতো। সামাজিক উৎসবে কেন্দ্র করে আদিতে বুদ্ধি খাটিয়ে নিজেদের একটি বড় সুবিধা আদায় করলো তারা, এই ব্যাপারটা বলেছে এখানে। এবার দেখ পরে আর কি লাইন, এই লাইনটা তো জানতে হবে কি, জানো আমি আজ 20 বছর ধরে তাদের স্টেটের বাধা মোক্তার, মানে একটু গণ্ডগোল রয়েছে, বা এটা স্টেটের বাধা মোক্তার, এর মানে কি, বাধা মোক্তার শব্দটির মধ্য দিয়ে জয়রামবাবুর পেশাগত সততা, নির্ভরযোগ্যতা, রাজপরিবারের উপর তার একচেটিয়া অধিকার প্রকাশ ঘটে। তিনি রাজবাড়ির প্রতি নিজের দীর্ঘদিনের অনুগত্যকে নিজের মস্ত বড় অধিকার বলে ধরে নিয়েছেন, যা তার চরিত্রের অতিরিক্ত আত্মবিশ্বাসকেই নির্দেশ করেছে। আশা করি বুঝলি কি, ওই যে তিনি রাজবাড়িতে কাজ করেন, তার একটা একচেটিয়া একটা ব্যাপার, আমাকে দিবে না, এটা হতেই পারে না, এই বিষয়টাই কিন্তু লক্ষ্য করতে পেরেছি আমরা এই গল্পের মধ্যে এবং এই লাইনের মধ্যে। ওকে, তারপর আর একটা লাইন দেখি, মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের দিনে মক্কেল না, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। জয়রামবাবুর এখানকার বংশানুক্রমিক সম্পর্কই দোহাই দিচ্ছেন। তিনি ভাবছেন জমিদার বংশের অভিজাত্য ও সৌজন্যবোধ আগের মতোই অটুট আছে, কিন্তু তিনি বুঝতে পারছেন না যে সময়ের সাথে সাথে রাজবাড়ির মানসিকতা ও কি সামস্তন্ত্রিকতা, অহংকার বদলে যেতে পারে। এই অতি নিশ্চয়তাই পরবর্তী তার চরম অপমানের কারণ হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তার বাবার আমল থেকে, মানে এই যে তিনি বলেছেন যে তার বাবার আমল থেকে আমি তাদের মোক্তার, তো তার বাবা হয়তো ছিল ভালো, বাট তার ছেলে যে সেরকমই হবে এমন তো কোনো মানে নেই। এই বিষয়টা কিন্তু তিনি বুঝতে পারছেন না এবং এটাই তার পরবর্তীকালে কি অপমানের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, সেটা তোমরা জানোই। সেকালের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিফলন। এই পরিচ্ছদের তখনকার সমাজ ও সংস্কৃতির কিছু গুরুত্বপূর্ণ দিক ফুটে উঠেছে। প্রথমত বিনোদনের মাধ্যমে হিসেবে বেনারসের বাইজ ও কলকাতার খেমতা নাচের উল্লেখ সেকালের ধনী ও জমিদার শ্রেণীর অভিজাত্য ও আমোদ প্রবোধের সংস্কৃতি তুলে ধরে। মানে এই যে গান বাজনা নাচ এগুলো সেই আমল থেকে চলে আসছে, এই বিষয়টাই বলছে। দ্বিতীয়ত কি, এখানে প্রবীণদের প্রতি সম্মান ও দায়িত্ব, মানে কি সিনিয়রিটি কালচার সুন্দর প্রতিফলন আমরা এখানে দেখতে পারি। কীভাবে, এই যে জয়রামবাবু ঠাট্টা করে বললেন, আমার তো ভাই খেমতা শোনবার বয়স নেই, তোরা শুনবি, আমি মাথায় এক পজ্ঞা মানে পাগড়ি বেঁধে লোকজনের অভ্যর্থনা করব। এর অর্থ হলো জয়রামবাবু বিয়ে বাড়িতে কেবল আনন্দ করতে বা নাচ দেখতে যাচ্ছেন না, তিনি যাচ্ছেন একজন অভিভাবকের মতো পুরো উৎসবে তদারকি করতে। সেকালের সমাজে বয়স জ্যেষ্ঠদের এই স্থানটি অত্যন্ত গুরুত্ব গম্ভীর ও সম্মানের ছিল। ওকে, মানে সেই আমল থেকেই কিন্তু এই যে বড়দের সম্মান দিতে হবে, বড়দের সঙ্গে ভালো কথা বলতে লাগবে, সেটা সেই আমলে আমরা দেখতে পেরেছি এবং সেটাই চলে আসছে স্বাভাবিক। এবার শিক্ষকের শেষ মন্তব্য, অর্থাৎ আমার শেষ মন্তব্য, মানে আমি তোদের লাস্টে কী বলতে চাচ্ছি, কি প্রিয় ছাত্রছাত্রীরা,
প্রথম পরিচ্ছদটি আসলে একটি ঝড়ের আগের শান্ত পরিবেশ, মানে একটা ঝড় আসার আগে যখন দেখবি খুব শান্ত হয়ে যায় কিন্তু পরিবেশটা, সেরকম জয়রামবাবুর প্রতিবেশীর সামনে নিজের প্রভাব জাহির করে ফেলেছেন এবং খুব আত্মবিশ্বাসের সাথে রাজবাড়ির হাতির জন্য চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে মনে 100% নিশ্চিত, মানে 100% নিশ্চিত কি তার চিঠি পাওয়া মাত্রই মহারাজ নরেশচন্দ্র তাকে হাতি পাঠিয়ে দেবেন। কিন্তু সত্যি কি মহারাজ এই পুরনো মোক্তারের সেই সম্মান দেবেন কি, নাকি জয়রামবাবুর এই তীব্র আত্মমর্যাদা বোধে কোনো এক বড় আঘাত লাগতে চলেছে? কি হচ্ছে সেটাই আমরা জানব। এই কৌতূহল ও উত্তেজনার বুক নিয়ে আমরা পদার্পণ করব গল্পের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছদ। এটা পরে ভিডিওতে তোরা পাবি, তাই না? আশা করি সব কিছু ক্লিয়ার আমি করতে পারলাম, ডিপ অ্যানালিসিস করতে পারলাম, যে জিনিসগুলো বললাম সেগুলি আশা করি তোদের ক্লিয়ার। আচ্ছা, তোরা যদি এই পিপিটিটা পেতে চাস সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আমি পিপিটিটা দিয়ে দেবো। পিডিএফ দিচ্ছি না এখনই, পিডিএফ বানাতে হবে, কাজ করতে হবে, সেটা পরবর্তী তোরা আপডেট পেয়ে যাবি। বাট এই সম্পূর্ণ পিপিটিটা কিন্তু আমি দিয়ে দেবো, ওকে? তোদের কাজে দিবে, ওখান থেকে পড়তে পারবি। এবার কিছু প্রশ্ন উত্তর আমরা অবশ্যই করবো, তোদের বলেছি লাস্ট পার্ট এটা আমাদের। তো প্রথম প্রশ্ন দেখ, মানে 20টা প্রশ্ন রয়েছে, 20টার মানে প্রথম প্রশ্নটা দেখ কি জয়রাম মোক্তারের পাড়ার নগেনবাবু, মানে জয়রাম মোক্তারের যে পাড়ার যে নগেনবাবু ছিলেন তিনি পেশায় কী ছিলেন? বললামই তো, কি ডাক্তার ছিলেন, ছোটো মোটো ডাক্তার ছিলেন না, তিনি একজন পাড়ার ডাক্তার। কুঞ্জবিহারীবাবু কী ছিলেন? একজন জুনিয়র উকিল ছিলেন। তারপর প্রশ্ন কি, নগেন ডাক্তার ও কুঞ্জবাবু জয়রাম মোক্তারের কাছে কী চিবাইতে আসিয়াছিলেন? পান। পীরগঞ্জের বাবুদের বাড়িতে মেজবাবুর মেয়ের বিয়ে কোন বাড়ি ছিল? সোমবার। তবে কি পীরগঞ্জের বিয়ে বাড়িতে কোথা থেকে বাই আসার কথা হচ্ছিল? কোথা থেকে? বেনারসের বাই, এবং খেমতা করতে আসার কথা ছিল কলকাতা থেকে। এই যে কলকাতা থেকে বিয়ে বাড়িতে কী আসার কথা ছিল? খেমতা। আগন্তুকদের প্রশ্ন, এই যে প্রশ্ন শুনিয়া হবে, হ্যাঁ, শুনিয়া জয়রাম মোক্তারের হাতে হুক্কাটি নামাইয়া কেমন স্বরে কথা বললেন? উত্তেজিত পরে স্বরে, মানে রাগ হয়ে। জয়রামবাবু কত বছর ধরে রাজবাড়িতে বা স্টেটে বাধা মোক্তার? কত বছর ধরে? তোমার বলো। 20 বছর ধরে। একদম ইজি, যারা গল্পটা ভালোভাবে শুনেছ একবার উত্তর করতে পারছো, যদিও এখানে দাগা রয়েছে। জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয়খানি কিসের মতন কোমল ছিল? কুসুমের মতন কোমল। জয়রামবাবুর রাগ জল করার জন্য কুঞ্জবাবু তাহাকে কী বলিয়া সম্বোধনা করিলেন? মুখুজ্জ মহাশয়। জয়রামবাবুর প্রতিবেশীদের বসিবার জন্য বৈঠকখানার বারান্দায় কী দেখাইয়া দিলেন? একখানি বেঞ্চি, মানে একটা বেঞ্চি দেখাইয়া দিলেন। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করলে জয়রামবাবুর কদিন কাছারি কামাই হবে? 2 দিন। কী? সোমবার এবং মঙ্গলবার। পীরগঞ্জে যাওয়ার পথে কোন গাড়ি পাচ্ছিল না? ঘোড়ার গাড়ি পাচ্ছিল না। গরু গাড়ি করে পীরগঞ্জে যাওয়া আসার মোট কদিন সময় লাগবে? 2 দিন 2 দিন 4 দিন, তাই না? আর একটা প্রশ্ন কী, যে মহারাজ নরেশচন্দ্র কার আমল থেকে জয়রামবাবুকে মোক্তার হিসেবে জানতেন? ওর বাপের আমল থেকে, অর্থাৎ মহারাজ নরেশচন্দ্রের বাপের আমল থেকে তিনি কিন্তু সেখানে মোক্তারগিরি করতেন। লাস্ট 5টা প্রশ্ন, জয়রামবাবু রাজবাড়িতে চিঠি পাঠানোর কতক্ষণ পর হাতি আসার কথা ছিল? বিকেল সন্ধ্যার মধ্যে। জয়রামবাবু বিয়ে বাড়িতে গিয়ে মাথায় কী বাঁধার কথা বলেছিলেন? এক পজ্ঞা, মানে পাগড়ি। তদারক করার সময় জয়রামবাবুর হাতে কী থাকার কথা পরিচ্ছদে বলা হয়েছে? একটি খেলো হুকো। রিকো হয়ে গেছে কিন্তু এটা হুকো হবে, হ্যাঁ, একটি খেলো হুকো। জয়রামবাবু যুবকদের বসে বসে কোন গান বা চতুল সঙ্গীত শোনার কথা বলেছেন? পেয়ালা মুখে ভর দে, এই গানটা। প্রথম পরিচ্ছদের শেষে জয়রাম মুখোপাধ্যায় মহাশয় কীভাবে হাসিতে লাগলেন? হা করিয়া হাসিতে লাগলেন। আচ্ছা, এই 20টা প্রশ্ন আমাদের গেল। এবার তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সেই রিলেটেড কিন্তু ছবি রয়েছে। যেখানে যেমন হাসিতে লাগলেন, এই যে হাহাকার ছবি, এই হুকোর কথা রয়েছে হুকো, এই যে সঙ্গীত শোনার কথা বলা হয়েছে, এই সঙ্গীত, সন্ধ্যা নাগাদ চিঠি আসার কথা ছিল চিঠি, পাগড়ি পরার কথা ছিল পাগড়ি, সবই কিন্তু এখানে দেখ ছবি আকারে দেওয়া রয়েছে। এভাবে কেউ করবো তোদের জন্য? তোরাই বল, তুই করে থাকলে বলিস। হ্যাঁ, যাই হোক, আজকের আমাদের পুরো ক্লাসটা কমপ্লিট হলো। আমরা পুরো 5টা পার্টে আমাদের ক্লাস কমপ্লিট করলাম, যেখানে আমরা চরিত্র পরিচিতি জানলাম, সারসংক্ষেপ জানলাম, টেক্সট বুক পড়লাম, তারপর আমরা ডেপথ অ্যানালিসিস করলাম, তারপর আমরা শেষে MCQ পড়লাম। আর কী চাস বল? আর কী দেবো তোদের? আর কিছু দেওয়ার থাকলে সেটাও বলিস। এভাবেই এরপর থেকে আমরা 2, 3, 4 যে সমস্ত যতগুলো পার্ট রয়েছে সেগুলো পড়বো। বাট এরপরে আমি চেষ্টা করবো তোদের একবারে 2 থেকে 3টা পার্ট আনার, যার কারণে মোটামুটি 4 থেকে 5টা ভিডিওর মধ্যেই তোদের এই আদরিণীটা আমাদের শেষ করতে হবে। তারপরে তো কবিতা রয়েছে যেগুলো একটা ভিডিওতে হয়ে যাবে, দেন ছোটো গল্প রয়েছে সেগুলো 2টা ভিডিওতে হয়ে যাবে। আমি বলেছিলাম তোদের এই সিরিজে 15টা ক্লাসেই আমরা কমপ্লিট করবো, আমরা 15টাতেই কমপ্লিট করবো, চাপ নিস না। এবং অবশ্যই সাহিত্যের ভিডিও সকালে আসা শুরু হবে। তো সেটাও যেরকম ডেট দেওয়া রয়েছে, যেরকম তোরা জানিসই, যারা জানিস না এর আগে ভিডিওটা দেখে নিস, সেখানে আমি বলেছি। তাও বলে দিই, আমার ভিডিও আসবে মঙ্গলবার, মানে কবে? টুয়েসডে
বুধ বৃহস্পতিবার মানে থার্সডে এবং স্যাটারডে মানে শনিবার। সকাল 11টায় আসবে সাহিত্যের ক্লাস এবং রাত্রি 7টার সময় আসবে এই যে টেক্সট বুকের ক্লাস। ওকে, আশা করি বুঝতে পারলি। আর ম্যাথ ক্লাসও চলছে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু আমাদের চ্যানেলের ম্যাথ ক্লাসগুলোকে দেখে নিবি। ভালো করে পড়াশোনা কর, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাক এবং কমেন্টে জানাস কীরকম লাগলো ক্লাসটি। এবং পিডিএফ পেতে চাইলে মানে পিপিটি অবশ্যই টেলিগ্রাম নাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর। ওকে, ভালো থাক, পড়াশোনা কর।